the wonder of the world, Taj Mahal. এটা ছিল 25শে ডিসেম্বর 2025। ফতেহপুর সিক্রির সুন্দর স্মৃতিগুলোকে পিছনে ফেলে আমরা চলেছি আর গন্তব্য দুটি। প্রথম, শ্বেত শুভ্র স্বপ্ন তাজমহল, আর দুই, ইতিহাস, রোমাঞ্চ আর ষড়যন্ত্রের কালোজয়ী পটচিত্রকে তুলে ধরা আগ্রা ফোর্ট। গাড়িতে বসেই হোমমেড কেক আর মটরশুঁটির কচুরি দিয়ে ভালোই ব্রেকফাস্ট সেরে নিলাম। সঙ্গে থাকবেন বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমাদের ব্যাগপত্র সব গাড়ির মধ্যে রেখেই আমরা টুক করে চলে এলাম তাজমহলের টিকিট কাউন্টারে। এখানে প্রতি পার্সন 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। সিকিউরিটি চেকিং হলো। সিকিউরিটি চেকিং কিন্তু এখানে বেশ কড়া। কোনো রকম খাবার দাবার, ধর্মীয় গ্রন্থ, আরও অনেক রকমেরই রেস্ট্রিকশনস রয়েছে, এসব নেওয়া যাবে না। ধীরে ধীরে আমরা গার্ডেন অফ প্যারাডাইস দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। মনের মধ্যে তখন চরম উত্তেজনা, তাজমহলকে আদেও দেখতে পাবো? গত 2-3 দিন ধরে শুনছি ঘন কুয়াশায় অনেকে তাজমহল নাকি দর্শনই করতে পারছেন না। তবে আজকের ওয়েদারটা বেশ ঝকঝকেই লাগছে এখনো অবধি। এই যে বড় বিশাল গেট, একে বলা হয় দরওয়াজা ই রওজা। তাজমহল কমপ্লেক্সে ঢোকার প্রধান প্রবেশদ্বার এটি। আজকে তাজমহলকে নিয়ে নানা অজানা গল্প, তথ্য এবং কিছু মিথ প্রকাশিত হতে চলেছে। সেই মিথগুলো কতটা সত্যি কতটা মিথ্যা আর সবকিছু কিন্তু এই ভিডিওতে রিভিল হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। সেদিন যা ভিড় ছিল, আসলে 25শে ডিসেম্বর তো সব লোকজন চারিদিক থেকে, ইভেন আগ্রার লোকাল লোকেরাও সবাই চলে এসেছিল। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি এই প্রধান প্রবেশদ্বার অর্থাৎ দরওয়াজা-ই রওজা দিয়ে। ধীরে ধীরে তাজ আমাদের চোখের সামনে প্রস্ফুটিত হবে। আমার প্রথমবার এটা তাজকে সাক্ষাৎ করার। আর সত্যি কথা বলতে, ভিডিওতে, বইতে আমরা যতই দেখে থাকি না কেন, সেদিন তাজকে দেখে সত্যিই মনে হয়েছিল এই উপলব্ধি আলাদাভাবে না এসে দেখলে হওয়ার নয়। আমাদের চোখের সামনে এত লোকের ভেতরে ফুটে উঠল তাজ। কোনো ক্যানভাসে আঁকা ছবি কিংবা কোনো ক্যামেরার ফ্রেম কিছুই কি সত্যিই প্রকাশ করতে পারবে তাজমহলকে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ওনার শাহজাহান কবিতায়, এ কথা জানিতে তুমি ভারত ও ঈশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যাবে জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা, চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এই সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম, তন্দ্রাতলে হয় হোক লীন, কেবল একটি দীর্ঘশ্বাস, নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ। এই তব মনে ছিল আশ, হীরা মুক্তা মানিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। 1631 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ সমৃদ্ধির সময় তখন। ঠিক সেই সময় শাহজাহান হারান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলকে তাদের চতুর্দশ সন্তান গওহর আরা বেগমের জন্মের সময়। এই শোকে উনি পাথর হয়ে যান। শোনা যায় 2 বছর রাজপাট এবং রাজসভা বন্ধ রেখেছিলেন, উনি উপস্থিত থাকেননি এবং নিজেকে ঘরবন্দি করে নেন। ওনার বড় মেয়ে জাহানারার অনেক মধ্যস্থতায় উনি আবার ফিরে আসেন রাজত্বে, রাজপাঠে, এবং তারপরে উনি স্থির করেন যে উনি এমন এক মহল বানাবেন, এমন এক টুম বানাবেন নিজের স্ত্রীর জন্য, যেটা পৃথিবীর মধ্যে স্বর্গের স্বরূপ হয়ে রয়ে যাবে। উস্তাদ আহমেদ লাহোরি ছিলেন এই তাজমহলের মেন আর্কিটেক্ট। উনি পার্সিক, ইসলামিক আর ভারতীয় স্থাপত্য শৈলীর সমন্বয় ঘটিয়ে এই ইমারতকে তৈরি করিয়েছিলেন। বলুন তো কোন পাথর দিয়ে তৈরি?
এটা হয়তো সবাই জানেন আপনারা, তুষার সাদা মার্বেল। কিন্তু এটা জানেন কি, এই মার্বেল এসেছিল কিন্তু ভারতবর্ষের রাজস্থানের মাকরানা থেকে। আর অলঙ্করণে ব্যবহৃত হয়েছিল 28 ধরনের মূল্যবান ও অর্ধ মূল্যবান পাথর, যাকে আমরা প্রেশিয়াস আর সেমি প্রেশিয়াস স্টোন বলে থাকি। জ্যাসপার এসেছে পাঞ্জাব থেকে, জেড ও ক্রিস্টাল এসেছে চায়না থেকে, ফিরোজা এসেছে তিব্বত থেকে, ল্যাপিস লাজুলি ও স্যাফায়ার আরব দেশ থেকে, হীরা এসেছে মধ্যপ্রদেশের পান্না থেকে। আমরা ধীরে ধীরে তাজমহলের উপর অংশে চলে যাব এবং এখানে ভেতরে, এই মুসলিয়ামের ভেতরে ঢুকতে গেলে কিন্তু 200 টাকার টিকিট আছে। টিকিটটা এখানেই পাওয়া যায়, টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। জুতো পরে ঢোকা যাবে না, জুতোর ওপরে আপনাদেরকে আলাদা করে একটা কভার পরে যেতে হবে ভেতরে। তাজমহলের আসল নাম ছিল আরজুমন্দ বানু বেগম। উনি মারা যান 1631 সালে। তাজমহলের কনস্ট্রাকশন শুরু হয় 1632 থেকে, আর ওভারঅল মানে গার্ডেন, চারিদিকটা, এই সমস্ত সমেত টোটাল 22 বছর লেগেছিল এটা ফাইনালি ফিনিশ হতে। যদিও যে মেইন যে ভেতরের যে মুসলিয়াম, সেটা 1643 সালের মধ্যেই ফিনিশ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল এটা করা। জানেন, এই পুরো প্রকল্পের যারা মেন কারিগর ছিল তারা খালি একজন ছিল না। হ্যাঁ, উস্তাদ আহমেদ লাহোরি তো চিফ আর্কিটেক্ট ছিলেনই, তবে এছাড়াও অটোমান সাম্রাজ্যের ইসমাইল আফান্দি প্রধান গম্বুজের নকশাকার ছিলেন। পারস্যের উস্তাদ ঈসা ও ঈসা মুহাম্মদ এফেন্দি স্থাপত্য নকশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন্টেরিয়ারের যে সমস্ত কাজ, এগুলোর মধ্যে লাহোরের কাজিম খান স্বর্ণের অর্থাৎ গোল্ডেন ফিনিয়াল নির্মাণ করেন। ফিনিয়াল বলতে বিভিন্ন রকমের ফয়েলেজের কাজ আছে, সোনার একেবারে সূক্ষ্ম কাজ, সেগুলো উনি করেন। দিল্লির চিরঞ্জিলাল প্রধান ভাস্কর ও মোজাইকের শিল্পী ছিলেন। আর ইরানের সিরাজ থেকে আনা হয়েছিল আমানত খানকে। তো আমানত খান ছিলেন এখানকার প্রধান ক্যালিগ্রাফার। আপনারা যে সমস্ত কোরআনিক ক্যালিগ্রাফি দেখছেন এই তাজমহলের গেটে, এগুলো সব ওনার করা। অবশ্যই কি হয়েছিল জানেন তো, 19 শতকের শেষে মোটামুটি অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছিল তাজমহল। তো সেই সময় ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন, যিনি কিনা বাংলার পার্টিশনের জন্য অনেক ক্ষেত্রে দায়ী, তো উনি তাজমহলের ব্যাপারে খুবই তৎপরতা দেখান এবং তাজমহল সংস্কার শুরু করেন, যা শেষ হয়েছিল 1908 সালে। এবং ভেতরে এই বড় ল্যাম্পটি এবং এই যে বাগান দেখছেন, সিপ্রাস গাছের যে সামনে এই সুন্দর বাগান, এগুলো ব্রিটিশ ধাঁচের লনের অনুমানে এই বাগান তৈরি হয়েছিল। এটা সবটাই লর্ড কার্জনের তত্ত্বাবধানে এটা পরবর্তীতে হয়। এইসব অপূর্ব শিল্পকলা দেখে মন ভরে যাচ্ছিল। পিছনেই সুন্দর যমুনা নদী বয়ে চলেছে। এখন যমুনার হাল অনেক ভালো, মানে কম্প্যারেটিভলি সবাই বলছিল এই যমুনা অতি ক্ষীণ হয়ে গেছিল, এখন তাও জল স্বচ্ছ। অনেক পরিযায়ী পাখির আগমন দেখতে পেয়েছিলাম, এত সুন্দর তারা সব বসেছিল। আহা, কি ভালো লাগছিল জায়গাতে ঘুরতে। এইটা বিদেশি ঢল কিন্তু এখানে প্রচুর বিদেশি এসেছিল, আমাদের অনেকের সাথে গল্পও হলো, বেশ ভালো লাগছিল সবার সাথে কথা বলতে। 25শে ডিসেম্বরের দিন অনেক স্কুলের স্টুডেন্টরা একেবারে গ্রুপে চলে এসেছে বাসে করে। ভেতরে যেখানে মুমতাজ মহল আর শাহজাহানের সমাধি রয়েছে, সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে দেখাতে পারলাম না, তবে দুজনকেই পাশাপাশি রাখা। ছোট যে সমাধিটি সেটি হলো মুমতাজ মহলের, আর তার থেকে একটু সাইজে বড় দেখতে লাগছে সেটা শাহজাহানের। তবে সবাই বলছে যে অ্যাকচুয়াল যে সমাধি সেটা একেবারে নিচে আছে, সেখানে সুড়ঙ্গ পথে যেতে হয়, তবে সেই জায়গাটা এখন বন্ধ। তাজমহল ঘিরে বহু গল্প শোনা যায়।
চলুন দুটি প্রচলিত মিথ ভেঙে দিয়ে আজকে। প্রথম, তাজমহল রাজপুতেদের জমি জোর করে দখল করে বানানো নয়, বা এর জায়গাতে কোনো মন্দিরও ছিল না, এরকম একটা মিথ কিন্তু অনেক প্রচলিত। তবে আসল সত্য এই যে রাজপুত শাসক মির্জা রাজা জয় সিং প্রথমের কাছ থেকে সম্পত্তির বিনিময়ের মাধ্যমে শাহজাহান এই জমিটিকে অর্জন করেছিলেন বা কিনে নিয়েছিলেন। শাহজাহান 4টে প্রপার্টি দিয়ে এটাকে কিনে নিয়েছিলেন। মিথ নাম্বার 2, বলা হয় যে তাজমহল নির্মাণের পর নাকি শ্রমিকদের হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল। না, এটিও সত্যি নয়। এটি একটি বহু প্রচলিত আরবান মিথ যাকে বলে। এর পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। সমসাময়িক মুঘল নথি, দরবারি বিবরণ কিংবা বিদেশি পর্যটকদের লেখা বা এমন কোনো ঘটনায় কোনো উল্লেখ এর কিন্তু পাওয়া যায় না। ইনফ্যাক্ট এই তাজমহলের যে মেন আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরি, উনি ন্যাচারালি মারা যান, ওনারও স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাই এই মৃত্যুদণ্ড দেওয়া বা অনেক লোককে হত্যা করা এটা একটা সম্পূর্ণ মিথ। এবার আমরা তাজমহল থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। এই সুন্দর বাগান পেরোতে পেরোতে, দ্য প্যারাডাইস, গার্ডেন অফ প্যারাডাইস পেরোতে পেরোতে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। জানেন তো, শাহজাহান চেয়েছিলেন নিজের জন্যও একটা তাজমহল বানাতে, কিন্তু কালো মার্বেল দিয়ে। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি। অরঙ্গজেব অনেক বাধা দেন এতে, এবং আলটিমেটলি শাহজাহান মারা যাওয়ার পরেও এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়। সেই গল্পর সূত্র রয়েছে আগ্রা ফোর্টে। সে এক দারুণ রোমহর্ষক গল্প। চলুন শুরু করি সেই গল্প, সাথে থাকুন। এবার আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে, আর আমরা প্রথমে এখানে টিকিট কাউন্টারে টিকিট বুকিং করে নেব, তারপরে আমরা আগ্রা ফোর্টের ভেতরে ঢুকব। অসম্ভব সুন্দর রেড স্টোন দিয়ে তৈরি করা এই কেলা। চলুন ভেতরটা দেখব এবং আস্তে আস্তে সব গল্প আপনাদের সাথে শেয়ার করব। কেলায় এবার আমরা ঢুকছি। কেলার চারপাশে এক পরিখা। এখন এতে জল নেই, তবে এককালে জল, কুমির অনেক কিছুই ছিল। এই হচ্ছে অমর সিং গেট। এর গল্প কি জানেন? এই অমর সিং রাঠোর ছিলেন বাদশাহ শাহজাহানের একজন কমান্ডার। হ্যাঁ, উনি সন 1644 সালে এই 75 মিটার উচ্চ এই যে গেট, এটিকে নাকি নিজের ঘোড়ায় চেপে এক লাফে পার করে যান, এবং শাহজাহানের জন্য উনি অনেক যুদ্ধ জেতেন। তো শাহজাহান ওনার প্রতি বড়ই প্রসন্ন ছিল, এবং সেই জন্য এই গেটটির নাম রেখেছিলেন অমর সিং গেট। আমরা আস্তে আস্তে কেল্লার ভেতরে ঢুকছি। লাইন দেখুন, তবে লাইন একটু সামনে ছিল, কিন্তু কেল্লার ভেতরে এত বড়, এত প্রাচুর্য যে সব লাইন আস্তে আস্তে লোকজন সব এদিক ওদিক চলে গেল। এইবার আমরা যে গেটটার কাছে যাচ্ছি, আস্তে আস্তে ঢুকছি ভেতরে। এই গেটটিকে বলা হয় নহবত খানা। আসলে এখানে কি হতো বলি। রাজারা যখন এই কেল্লায় ঢুকতো, এবার আপনার মনেও হবে কোন রাজারা ঢুকতো। এই কেল্লা কিন্তু বাবরের আমল থেকে রয়েছে, এবং আস্তে আস্তে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, অরঙ্গজেব এরা সকলেই এই কেল্লায় কোনো না কোনো সময় থেকেছেন। কেল্লার গায়ে দেখুন, এখনো কিছু কিছু পেন্টিং স্পষ্ট নজরে পাবেন। তো হ্যাঁ, এই নহবত খানায় কি হতো বলুন তো। রাজারা যখন কোনো যুদ্ধ জয় করে ফিরতেন, এই চার দিক থেকে দাসদাসীরা ঢোল নাগারা বাজাতো আর পুষ্প বৃষ্টি করত। এই আকবরী গেট দিয়ে, হ্যাঁ এই গেটটি হচ্ছে তৃতীয় গেট, আকবরী গেট। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকছি, আর এই গেট দিয়ে যে আমরা ঢুকলাম, এই দুদিকে অনেক ছোট ছোট এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এরও গল্প আছে। বলা হয় যদি কখনো কোনোভাবে কোনো শত্রু বাই এনি চান্স ঢুকে যেত, তাহলে এই যে ইটের দেওয়াল দেখছেন, দুদিকে দেওয়াল,
এর ভেতরে অনেক চ্যানেলিং করা আছে, কিছু কিছু চ্যানেলিং ওপরেও দেখতে পাওয়া যাবে। তো এর ভেতরে চ্যানেলিং করা আছে। এই চ্যানেলিংয়ে কি হতো না, গরম জল, গরম তেল এই আক্রান্তাদের ওপর ঢেলে দেওয়ার সুব্যবস্থা এখানে ছিল, আর ওপর থেকে বড় বড় পাথর। হ্যাঁ, এইভাবেই শত্রু দমনের জন্য সদা তৎপর থাকতো মুঘল বাহিনী। আমরা আস্তে আস্তে ভেতরে চলেছি আরো। এই কেল্লার অনেক ইতিহাস, অনেক গল্প, নানা যুগে নানা রাজা এখানে থেকেছেন, শাসন কার্য চালিয়েছেন। আর এই কেল্লার অনেক কালজয়ী ঘটনা। বন্ধুরা, সবটা শুনবেন কিন্তু, কথা দিচ্ছি নিরাশ করব না। অনেক অনেক আশ্চর্যের ঘটনা, ইনফ্যাক্ট একটা দারুণ ষড়যন্ত্রেরও ঘটনা আছে এখানে, সব বলবো। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই মোসাম্মম বুর্জ, আঙ্গুরি বাগ আর খাস মহলের দিকে। ফোর্ট মুঘল সম্রাটদের বাসস্থান ও সামরিক ঘাঁটি ছিল, যা মূলত আকবরই 1565 সাল থেকে ভালোভাবে তৈরি শুরু করেন। তবে এর আগে থেকে এই ফোর্ট রয়েছে, মেবি সব স্ট্রাকচার ছিল না। তবে হুমায়ুনের যে রাজ্যাভিষেক 1530 সালে, সেটা কিন্তু এই কেল্লাতেই হয়েছিল। পরে শাহজাহানও এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেন, শীষমহল, দিওয়ানি আম আর অন্যান্য অনেক কিছুই বানান। সব ঘুরে ঘুরে দেখি, চলুন। ঠান্ডা আর এই শীতের সকালে এইরকম হালকা কিছু লেয়ার্স পরে এই সুন্দর রোদের মধ্যে ঘুরতে, ওহো কি ভালো লাগছিল। সত্যি সারা বছরের স্ট্রেস যেন এই 2 দিনের 4 দিনের ঘোরাতে অনেক রিলিফ হয়ে যায়। ওই যে দূরে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ওই দিকটাতে ওটা দিওয়ানি আম। চলুন যাব। আসলে চারদিকটা দেখে সত্যিই তাক লেগে যাওয়ার মতো। এবার আমরা ঢুকছি দিওয়ানি আমে, যেখানে সম্রাটেরা সাধারণ মানুষদের সাথে দেখা করতেন। একবার মারাঠা রাজা শিবাজিকে আমন্ত্রণ জানিয়ে অরঙ্গজেব ওনাকে এইখানে দেখা করেন এবং শিবাজিকে অপমান করেন। শিবাজিকে তার পর মুহূর্তেই তিনি গৃহবন্দী করেন। সালটা ছিল 1666। মারাঠা রাজা ছত্রপতি শিবাজিকে আগ্রা ফোর্টে গৃহবন্দী করেন সম্রাট অরঙ্গজেব। প্রহরা ছিল কড়া, প্রতিটি চলাফেরা নজরের মধ্যে। কিন্তু শিবাজি তো লড়তেন শুধু তলোয়ার দিয়ে নয়, তিনি লড়তেন বুদ্ধি দিয়ে। বন্দিত্বের মাঝেই তিনি অসুস্থতার অজুহাত দেন এবং দরিদ্র ব্রাহ্মণ ও সাধুদের জন্য মিষ্টির ঝুড়ি পাঠানোর অনুমতি নেন। প্রতিদিন বড় বড় ঝুড়ি কড়া পাহারার মাঝ দিয়েই দুর্গের বাইরে যেতে থাকলো। একদিন এই ঝুড়িগুলোর একটিতেই শিবাজি নিজে আর অন্যটিতে তার 9 বছরের পুত্র সম্ভাজি, দুজনেই এর মধ্যে করে পালিয়ে গেলেন। পাহারাদাররা খোঁজ করেননি, কারণ তারা ভাবেন এক বন্দী সম্রাট এভাবে কি আর পালাবে। পরদিন এই সমস্ত ঘটনা প্রকাশ হয়। ইতিহাসে একে বলা হয় দ্য গ্রেট এস্কেপ। এই পালানো শুধু প্রাণ রক্ষা ছিল না, এটি ছিল মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এক নিঃশব্দ কিন্তু ঐতিহাসিক বিজয়। আর তাই ইতিহাস আজও শিবাজিকে মনে রেখেছে, শুধু যোদ্ধা হিসেবে নয়, এক অসাধারণ কৌশলী রাজা হিসেবে। সবুজের যে সুন্দর বাগান দেখছেন, এটি আঙ্গুরি বাগ। আসলে শাহজাহান রেড ওয়াইন খেতে খুব ভালোবাসতেন, তাই এখানে ওনার দাসদাসীরা আঙ্গুরের চাষ করত, তাই এর নাম আঙ্গুরি বাগ। আর এই চারদিকে যে ছোট ছোট খোপ খোপ যে ঘরগুলো, এরই একটিতে কিন্তু শিবাজিকে বন্দি করে রাখা হয়েছে। এটা
আমরা আস্তে আস্তে উপরে উঠে এসেছি। উপরেই রয়েছিল দিওয়ানে খাস। আর এখানে এই যে বসার একটা সাদা সিট দেখেছিলেন, এইটা হচ্ছে সম্রাটের বসার জায়গা। আর এই যে নিচে ছোট ছোট খোপ, মাঝখানে এই গ্রিন বাগান, আর চারদিকে যে ওই ছোট ছোট খোপ খোপ লাল লাল ঘরগুলো, এইটা কিন্তু পুরোটাই ট্যাক্সাল বললে ভুল হয় না, কেননা এটা ব্যাংক কাম মুদ্রা ছাপানোর জায়গা। এবার পেপার মুদ্রা তো ছাপানো হতো না, সেই সময় বলা হয় সোনা রূপো তামা ইত্যাদি যে মুদ্রা তৈরি হতো, সেই সমস্ত কিছুই এই ঘরগুলিতেই তৈরি হতো। তো এটা একটা কাইন্ড অফ ট্রেজারিও বলা যায়। আর এই মহল দিওয়ানে খাস। উপরে আসার রাস্তাটা বেশ সরু ছিল। এই কাজগুলো আগে ভালো করে দেখুন। এখানে আছে ল্যাপিস লাজুলি অর্থাৎ নীল রত্ন পাথর, জ্যাসপার অর্থাৎ জ্যাসপার পাথর, অনিক্স কৃষ্ণ পাথর যেটা ব্ল্যাকের, জেড পাথর যেটা একটু গ্রিনিশে, টার্কয়েজ পাথর অর্থাৎ ফিরোজা বা ব্লু কালারের যে পাথর, ক্রিস্টাল বা স্ফটিক। এগুলো সবই হচ্ছে সেমি প্রেশিয়াস স্টোন। আর প্রেশিয়াস স্টোনের মধ্যে হীরা, লাল পান্না অর্থাৎ রুবি, এমেরাল্ড অর্থাৎ পান্না সবুজ পান্না, আর স্যাফায়ার অর্থাৎ নীলমণি, এই সমস্ত মূল্যবান রত্ন খচিত এই যে জায়গাটা আপনারা দেখছেন, একে বলা হয় মুসাম্মাম বুর্জ। শাহজাহান তার অতি প্রিয় ওয়াইফ মুমতাজের জন্যই এটি তৈরি করেন। এটা ওনারা থাকতেন, এখানে ওনারা থাকতেন। কিন্তু শাহজাহানের জীবনের শেষ 8 বছর এখানেই উনি বন্দী হিসেবে ছিলেন। আওরঙ্গজেব ওনাকে বন্দী হিসেবে এখানে রেখেছিল। ভেতরের কাজটা জাস্ট মার্ভেলাস, মানে ভেতরের যা যা আপনারা কারুকার্য দেখছেন, এখানে কিন্তু সোনা দিয়ে কাজ ছিল। এই প্রত্যেকটা কোটরের মধ্যে, প্রত্যেকটা আর্টে সোনার সাথে সাথে এই সমস্ত সেমি প্রেশিয়াস স্টোনের কাজ ছিল। কিন্তু দুঃখের বিষয়, সকল সোনা আর সকল প্রেশিয়াস স্টোনের মধ্যে 90% ব্রিটিশ বা ইম্পিরিয়াল লুটের সময় কিন্তু হারিয়ে যায়। এবার সোনাকে নেওয়ার জন্য ব্রিটিশেরা এখানে আগুন জ্বালিয়েছিল, আগুনের মশাল দিয়ে দিয়ে এই পুরো ঘরের দেওয়ালগুলোতে জ্বালিয়েছিল, যাতে সোনা গলিয়ে ওরা নিয়ে যেতে পারে। সেই জন্য দেওয়ালের বিভিন্ন জায়গায় কালো একটা ছোপ আপনারা এখনো দেখতে পাবেন যদি ভালো করে লক্ষ্য করেন। আর এই যে লতা পাতা ফুলের যে কারুকার্যটা, এটাকে বলা হয় পিয়েট্রা ডুরা। এটা একটা ইটালিয়ান স্টাইলের কাজ, পার্সিয়ানও এর সাথে ব্লেন্ডেড আছে। অদ্ভুত কাজ এটা। বুর্জের ভেতরে একটা ফাউন্টেনেরও ব্যবস্থা ছিল। আচ্ছা, এটা কিন্তু একটা অষ্টাভুজাকৃতি স্ট্রাকচার। একে ইংলিশে ব্যাস্টিয়ানও বলা হয়, যেটা ফোর্ট থেকে একটু এক্সটেন্ডেড। ইনফ্যাক্ট এটা এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা হয়েছিল যে কোনো সময় এমার্জেন্সিতে এটাকে কিন্তু যুদ্ধের জন্য ওরা ইউজ করতে পারত। এই মুসাম্মাম বুর্জ আর ঝাড়োখা অর্থাৎ এই যে ব্যালকনিগুলো যেগুলো বাইরের দিকে এক্সটেন্ড হয়ে আছে, যে ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঝাড়োখা বলে। এখান থেকে আকবর, শাহজাহান এনারা নাকি হাওয়া তো খেতেনি এবং সকালে নাকি নানা সূর্য প্রণাম করতেন। এটা আমি বলছি না, এটা ওখানে খোদাই করা লেখা আছে ইনস্ক্রিপশনে। এবার আমরা ধীরে ধীরে চলেছি এই দুটো বিল্ডিং এ। আর এখানকার স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা মহলের ভেতর থেকে, জানলার বাইরে থেকে কিন্তু তাজমহল দর্শন করা যায়। ঠিক এইভাবেই শাহজাহান নিজের জীবনের শেষ 8 বছর এই তাজমহলকে দেখতেন আর প্রতীক্ষায় থাকতেন কবে উনি গিয়ে ওনার প্রিয় বেগমের পাশে নিদ্রায় স্থায়িত হবেন, একেবারে ফরএভার। দেয়ালে দেয়ালে দেখতে পাবেন অনেক জায়গায় কালো কালো ছোপ, সমস্তটাই ওই সোনা গলানোর জন্য ব্রিটিশদের আগুন ধরানোর যে থিওরিটা বলা হচ্ছে সেইটাই আর কি।
আচ্ছা, আগ্রা ফোর্টের কিন্তু বেশ খানিকটা জায়গায় এখন ইন্ডিয়ার আর্মির তত্ত্বাবধানে এবং ইন্ডিয়ান আর্মির কিন্তু এখানে ক্যান্টনমেন্ট আছে, ওরা এখানে কিন্তু প্রেজেন্ট ইন্ডিয়ান আর্মি। এই যে আমরা ঘরগুলো দিয়ে যাচ্ছি, এখানে দুটো মহল আছে, দুটো মহল, দুটোই একদম একই রকম দেখতে, টুইন মহলও বলা যেতে পারে। ঠিক মুসাম্মাম বুর্জ থেকে বেরিয়ে পাশের এই যে দুটো মহল, আমরা যেখান থেকে ভেতরে মাঝে মাঝেই তাজমহলকে দেখছি, এই যে দুটো মহল আপনারা দেখছেন, এর একটি ছিল রশনারা বেগমের আর একটি ছিল জাহানারা বেগমের। এই রশনারা আর জাহানারা শাহজাহানের দুই কন্যা, জাহানারাই বড়, এবং জাহানারা শাহজাহানের সাথে ওনার জীবনের যে শেষ কয়েক বছর ছিলেন, সাথেই ছিলেন। এবং এমনও বলা হয় যে শাহজাহানের মৃত্যুর পরে এক লুকোনো গুপ্ত সুড়ঙ্গ দিয়ে জাহানারাই শাহজাহানের যে পার্থিব শরীর দেহ, সেটিকে লুকোনো সেই গুপ্ত রাস্তা দিয়ে যমুনার তটে নিয়ে গিয়ে নৌকা করে তাজমহলে গিয়ে ওনাকে শয়নে রেখে দেন, ওনাকে সমাধিস্থ করেন তাজমহলের ভেতরে। সর্বসাকুল্যে নাকি এখানে 108 গ্রাম সোনা ছিল, আর ডায়মন্ড, জেমস্টোন এসব তো ছিলই। এই যে এন্টায়ার যে মুসাম্মাম বুর্জের মহলটা, এটাকে খাস মহলও বলা হয়। তো চিন্তা করুন, সেগুলো যদি আজ থাকতো তাহলে কি হতো। অবশ্যই তাহলে হয়তো চারদিকে এমনভাবেই রেলিং দেওয়া থাকতো, আমরা এতটাও হয়তো কাছে আসতে পারতাম না। মার্বেলের তৈরি যত স্থাপত্য আমরা দেখছি, খাস মহল, মসজিদ, রোশনারা জাহানারার ঘর, মুসাম্মাম বার্গ, এই সবটাই সাদা মার্বেল। আসলে শাহজাহানের সাদা মার্বেলই ফেভারিট ছিল, যেমন আকবরের ছিল রেড স্যান্ডস্টোন, সেজন্য ফতেপুর সিক্রি টাউনে সবটাই রেড স্যান্ডস্টোনে তৈরি করেছিলেন। সাদা মার্বেল পরে শাহজাহানেরই স্পেশাল রিকোয়েস্টে শাহজাহানেরই এগুলো তৈরি। আমরা সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর কারুকার্যগুলো দেখছিলাম, অদ্ভুত কার্যশৈলী। আর এই যে দেখুন, এখনো কিছু জায়গায় কিছু গোল্ডেন ফয়েলস দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু, সবটাই তুলে চলে গেছে, তবু তারই মধ্যে কিছু ছাপ, কিছু কারুকার্যের স্মৃতি তো রয়েই যায় না, সব কি আর নিয়ে যেতে পারে? সিলিং থেকে বড় বড় ঝাড় লণ্ঠন ঝুলতো, সেই সব ঝাড় লণ্ঠন এখন নেই বটে, তবে ঝাড় লণ্ঠনগুলো আটকানোর যে সমস্ত লোহার সব জিনিসপত্র সেইগুলো আছে, সেগুলো এখনো আছে। এই সবগুলো শাহজাহানেরই পরবর্তীকালে তৈরি। অরঙ্গজেব ওনাকে যখন 8 বছর বন্দি রেখেছিল, এইটুকুর মধ্যেই ওনার ঘোরাফেরা ছিল। উনি এই দুই মেয়ের যে ঘর মুসাম্মাম বুর্জ, আর এর ঠিক নিচেই যেটা, সেখানে আছে মিনা মসজিদ, এইটুকুই উনি যেতে পারতেন। এখানে মিনা বাজার বলে একটা বাজার বসে, নিচে বসতো। সেই মিনা বাজারে বিভিন্ন লোকাল ক্রাফটসম্যান, আর্টিসানসরা অনেক মূল্যবান জিনিসপত্র আনতেন। রানীরা, বেগমেরা, এখানকার রাজ পরিবারের মেয়েরা, যত সদস্য ছিলেন, তারা সবাই এখানে কেনাকাটা করতেন। ওই আর কি, মেয়েদের যেমন শপিং ভালো লাগে, সবারই লাগতো। আমাদের পর্ব আপনাদের কেমন লাগছে জানাবেন, কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগছে। আপনাদের উৎসাহ পেলে আমাদের বড় ভালো লাগবে, আমরা আরো ভালো করে ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো। আপনারা কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, আর ছড়িয়ে দিন এই ভিডিওগুলো, একটু বেশি করে ছড়িয়ে দিন সবার মধ্যে, নিজেদের বন্ধু ফ্যামিলি। ভালো লাগছে কি যেমনই লাগছে আমাদেরকে একটু লিখে জানান, আমরা পড়লে আপনাদের মনের ভাব বুঝতে পারবো, আমাদের বড় ভালো লাগবে তাতে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে ঘরটা, এর যে ওপরের এই যে স্ল্যান্টিং জিনিসটা দেখতে পাচ্ছেন, দেওয়ালের মতো একটা স্ল্যান্টিং এর মতন, এটা কিন্তু একটা এয়ার ভেন্টিলেশন সিস্টেম। দূর থেকে আপনি যখন হেঁটে আসবেন আপনার মনে হবে পুরোটাই বন্ধ, কোনো রকম ফাঁক ফোকর নেই, কিন্তু কাছে আসলে তবে বুঝতে পারবেন যে স্ল্যান্টিং একটা ঢালাওয়ের মধ্যে কতটা গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপ দিয়ে কিন্তু হাওয়া বাতাস সব খেলা করছে। এটাই হচ্ছে সামার প্যালেসের বৈশিষ্ট্য। তবে একটা জিনিস খুব খারাপ লাগছিল যে এত সুন্দর একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও লোকজন কেমন ওই নাম লিখে দিচ্ছে, নিজেদের নাম টাম যা খুশি তাই লিখে দিচ্ছে। সত্যি কথা বলতে এইগুলো করলে আমরা এত সুন্দর আমাদের দেশের হেরিটেজকে কি করে বাঁচাবো বলুন? এগুলো একটু মানুষের মনে হয় আমাদের একটু বোঝা উচিত, আমরা যেন এই সমস্ত না করি। সেটাই আমার মনে হচ্ছিল যে এটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে ছোট 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 অনেক উইন্ডো আছে লাইন দিয়ে, লাল বেলে পাথরের। আর এইগুলো কিন্তু সবটাই এখানকার যে এবার আমরা যে জায়গাগুলোতে এক্সপ্লোর করছি আগ্রা ফোর্টের, এখানে দেখবেন কার্যশৈলীটা কিন্তু ইন্ডিয়ান, গুজরাতি, ইরান, পার্সিয়ান এবং একটা ব্লেন্ডেড স্টাইল অফ ইন্ডো ইসলামিক আপনি দেখতে পাবেন। এখানে জাহাঙ্গীর, আকবর এদের স্থাপত্য, এদের শাসনকালের বিভিন্ন জায়গা, এটা ওনারা এই জায়গাটা বেশিরভাগ ইউজ করতেন। আর প্রত্যেকটা জানালার মতন যে জায়গা, সেখান দিয়ে তাজমহলকে দারুণ দর্শন করা যাচ্ছিল। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলার হিড়িক, আমরাও কম যাচ্ছিলাম না, আমরাও ফটো টটো তুললাম একটু, দিয়ে আস্তে আস্তে এই জায়গাটা এক্সপ্লোর করতে লাগলাম। এই যে একটা গেট দিয়ে যে ভেতরে জায়গাটা, এটা কিন্তু জেল। এখানে বিভিন্ন কয়েদিদের রাখা হতো। ইনফ্যাক্ট বলা হয় অনেক বাঘ সিংহকেও নাকি ধরে ধরে এখানে রাখা হতো, এবং বিভিন্ন সময় কাজের রিকোয়ারমেন্ট হিসেবে ইউজ হতো। এই দেখুন এই জায়গাটা। এই রয়্যাল প্যালেসগুলোকে খাস মহল বা রং মহলও বলা হয়। এগুলো প্রাইমারিলি রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। ছোট ছোট কিছু মসজিদ, মিনা মসজিদ, নাগিনা মসজিদ, আকবরী মহল, জাহাঙ্গীর মহল, এগুলো কিন্তু পুরনো দিক, প্যালেসের পুরনো দিকটা। আমরা এই খাস মহল দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে চলে যাব আরো ভেতরে ইন্টেরিয়রে, যেখানে জাহাঙ্গীর এবং আকবর। সো আমরা অ্যাকচুয়ালি পিছনের দিকে যাচ্ছি, শাহজাহানের দিকটা দেখে এলাম, এবার আমরা আস্তে আস্তে জাহাঙ্গীর এবং তারপরে আস্তে আস্তে আকবর, যোধাবাইয়ের কিচেন, হ্যাঁ এখানেও সব আছে। চলুন আস্তে আস্তে যাই। এইবার দেখুন কত ডাইভার্সিটি এখানে, এত সুন্দর শ্বেত মার্বেলের বিল্ডিং দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি এই জাহাঙ্গীরি মহলে, যেটা মেইনলি আকবরই তৈরি করেছিলেন ওনার রাজপুত ওয়াইফের জন্য। এবং এখানে দেখবেন কারুকার্যটা আর শিল্পকলাটা হিন্দু স্টাইলেই বেশি, হিন্দু প্রিডমিনেন্স এখানে বেশি, কিছু ইসলামিক আর্কিটেকচারাল স্টাইলও নোট করা যায়। তবে মেইনলি এখানে যে চারটে কমপ্লেক্স, চারটে দিকে চারটে ঝরোখা, আর এন্টায়ার এই যে জায়গাটা, কারুকার্যগুলো দেখুন, এত ডেলিকেট কার্ভিং, এত সুন্দর ফুল পাতা, লোটাসের ভীষণ সুন্দর একটা শৈলী। এখানে জাহাঙ্গীরের মা অর্থাৎ যোধাবাই, ওনার মন্দির ছিল একদিকে, উনি এখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপনা করেছিলেন, এবং যে চারদিকে আরো ছোট ছোট যে জায়গাগুলো আছে ওখানে বিভিন্ন আরো দেবদেবীরাও থাকতেন। ওনার একটা বেশ বড় পূজা ঘর ছিল, আর একদিকে ওনাদের ডাইনিং হল, ডাইনিং প্যালেস, ডাইনিং এর জায়গা, খাওয়া দাওয়া করতেন। আকবর বেশিরভাগ মাটিতে বসেই খেতে পছন্দ করতেন। তো জাহাঙ্গীর এখানে কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠেন, এবং ওনারও যে স্ত্রীরা তারাও এখানেই থাকতেন। এই জায়গাটা দেখে সত্যিই বিস্ময় লাগছিল, হঠাৎ করে কতটা চেঞ্জ, এবং যুগের পর যুগ, সেঞ্চুরির পর সেঞ্চুরি কিভাবে শিল্পকলা এবং মানুষের প্রেফারেন্স পাল্টে যায়। বাবার এক প্রেফারেন্স ছিল, ছেলের আর এক প্রেফারেন্স,
আবার নাতির আর এক প্রেফারেন্স, সেই হিসেবে প্রেফারেন্স বদলাচ্ছে আর এই এত সুন্দর স্থাপত্য শৈলীও বদলে যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর, কি মানে বিস্ময়কর সত্যি। এই জাহাঙ্গীরি মহল আদতে তৈরি করেছিলেন আকবর, এবং জাহাঙ্গীর ওনার লেখা বইতে পরবর্তীতে লেখেন যে ওনার পিতার দ্বারাই এটি সম্পূর্ণ নির্মিত। আকবর এটা তৈরি করেছিলেন মূলত মারিয়ামুজ্জামানি অর্থাৎ যোধাবাই ওনার হিন্দু রাজপুত স্ত্রীর জন্য। গুজরাট জৈন আর্কিটেকচারাল স্টাইলে পুরোটা সেই জন্য তৈরি। এখানেই যত রাজকীয় মহিলারা, রানীরা সব থাকতেন, এখানেই সব ওনাদের সাংসারিক কাজকর্ম চলতো, ওনাদের ঘোরাফেরা সব এখানেই চলতো। এবং পরবর্তীতে জাহাঙ্গীরেরও একজন হিন্দু স্ত্রী ছিলেন জগৎ গোসেন, যিনি মারওয়ারের রাজকুমারী, এবং তাদেরই সন্তান হচ্ছে গিয়ে শাহজাহান, যিনি পরবর্তীতে আমাদের ভারতবর্ষের সম্রাট হন। তো ওনারও এটাই বাসস্থান ছিল। অদ্ভুত নিখুঁত শিল্পকলা যাকে বলা যায়। জাহাঙ্গীরস বাথটাব দেখে বড় অবাক লাগছিল। এতটুকু বাথটাবে জাহাঙ্গীর একজন অ্যাডাল্ট মানুষ কি করে চান করবেন। পরে জানলাম যে জাহাঙ্গীরের যিনি মামা দাদু ছিলেন, তিনি নাকি এটা ওনাকে গিফট করেন তার 1 বছরের জন্মদিনে। তো সেই থেকেই এই বাথটাবটা আসে, এবং এই বাথটাবটায় মণি মাণিক্য অনেক কিছুই খচিত ছিল। দাসদাসীরা সেই ছোট্ট জাহাঙ্গীরকে এখানে স্নান করাতো, কিন্তু সে সমস্ত তো আর কিছু নেই। যাই হোক, এইটুকুই রয়েছে যার আমরা ছবি দেখলাম। বন্ধুরা, আমাদের আজকের জার্নি মোটামুটি শেষ হচ্ছে। এবার আমরা আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে সোজা চলে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। হ্যাঁ, বৃন্দাবন থেকে ডাক এসেছে। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। অনেক চমক আছে নেক্সট এপিসোডে, সাথে থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।